তুহিন সমদ্দারের গল্পগ্রন্থ সোমপ্রকাশ বাড়িতে নেই। আমি মাসুদুজ্জামান। সোমপ্রকাশ বাড়িতে নেই গল্পটির প্রথম অংশ পড়ছি। নিকষ অন্ধকার ভেঙে যখন কেবল ভোরের অপার্থিব ম্লানিমা চরাচরে ছড়িয়ে পড়ছে, সোমপ্রকাশের এক চোখ তখন জেগে উঠল। যেহেতু তার চোখ একটি এবং ওই চোখ তাকে ভালো মন্দ, সকাল সন্ধ্যা ইত্যাদি বুঝতে কেবল সাহায্য করে মাত্র। সোম অন্তত এর বাইরে চোখটাকে অন্য কোনো কাজেই লাগায় না। বাকি চোখটা না থেকেও আছে। অক্ষিগোলকের মাধুরিমা নিয়ে, পল্লবের চকিত পলক নিয়ে মধ্যবিত্তের স্বপ্নের মতো না থেকেও বেঁচে আছে। কেবল কর্নিয়া, যা দৃষ্টিক্ষমতার জন্য অতি দরকারি বলে থাকেন বিশেষজ্ঞগণ। তাতে এক প্রকার অভেদ্য স্তর জমছে ক্রমাগত। 22 বছর বয়সে যখন পৃথিবীটাকে রঙিন করে দেখার সময়, তখন একদল লোক ইট দিয়ে তার ডান চোখটা ছেঁচে দিয়েছিল। আজ 39-এ এসে সে বাকি চোখটা পিটপিট করে মানুষের বিচ্ছেদের, বিনাশের নব নব প্রতিচ্ছবি থেকে চোখ ফেরাবে বলে ক্যাকটাসের চাষ করে যাচ্ছে। এই কাঁটাগুল্মের ভেতরে ফুলের সৌন্দর্য দেখার জন্য নয়, আরও এক বিস্ময়ের অপেক্ষায় সে প্রহর গণে যেন। প্রায় 4.5 একর ঊষর বালিময় অঞ্চলে একা একা একটি ভেঙে পড়ো কুঁড়ে ঘরের মতো ইঁটের দেয়াল দেয়া পুরনো বাড়ির ভেতরে সোম প্রতিদিন যেভাবে জাগে, আজও সেভাবেই জেগে উঠল। প্রাগৈতিহাসিক জন্তুর মতো এখনও সে বেঁচে আছে। এই অবাক বিস্ময় তাকে প্রতিদিনই বিরক্তিকর একটি দিনের প্রস্তুতি নিতে আহ্বান জানালে সে একবার জীবন ও আর একবার প্রাত্যহিকতার দিকে নিরুদ্দিষ্ট পক্ষপাত শেষে উদাসীন বৈদগ্ধ্য নিয়ে কাজে নেমে পড়ে। তবু প্রতিটি দিনেই তার মনে হয় আজ নতুন কিছু ঘটবেই। কিন্তু তার বিস্তীর্ণ ঊষর বাগানে কেবল একটা দুটো ক্যাকটাসের নতুন পাতা বা কাঁটা গজানো ছাড়া বিশেষ কিছুই ঘটে না। আজও সে নিশ্চিত এছাড়া কিছুই ঘটবে না। এশিয়ান নার্সারি ও ক্যাকটাস হেভেন নামে দুটো প্রতিষ্ঠান থেকে নিয়মিত লোক এসে তার বাগান থেকে গাছ নিয়ে যায়। আসে ওরা পিকআপ নিয়ে। ছোট ছোট চারা মাটি ভর্তি পলিথিন ব্যাগে ভরে সাপ্লাই দেয় বিভিন্ন জেলায়। সোমের এসব ব্যবসা ট্যাবসা ভালো লাগে না। কিছু করতে হবে তাই করে। এমনকি ক্যাকটাসের প্রতিও তার কোনো দুর্বলতা নেই শখ। নিরস সম্ভাবনাহীন এই উদ্ভিদের বংশবিস্তার ও পালন করে কি সুখ সে পায় কে জানে। টিউবওয়েল থেকে একটা পুরনো জংধরা ফুটো হয়ে যাওয়া বালতিতে জল তুলে হাত মুখ ধুয়ে ফেলল সোম। অকেজো ডান চোখটা দিয়ে যে অপ্রয়োজনীয় পানি নিয়ত নিঃসৃত হয়, তাকে ভূগর্ভস্থ পানিতে বিলীন করে দিতে সে জলের ঝাপটা মারল। এই টিউবওয়েলে বিষ। অনেক আগেই পল্লী স্বাস্থ্য সংস্থা থেকে কিছু জ্ঞানী অথচ পোড় খাওয়া শিরিঙ্গের লোক এসে পানি টেস্ট করে আর্সেনিকের অস্তিত্ব খুঁজে পেয়েছে। লাল খড়ি দিয়ে দাগ কেটে দিয়ে যাবার পরেও সে ক্রমাগত সেই জলই ব্যবহার করে যাচ্ছে। নিজের প্রতি কোনো মায়া বোধ করে না সে। কেন করবে? একা একা বিড়বিড় করতে করতে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা ভাত নিংড়ে নিংড়ে শুকনো তরকারি দিয়ে খেতে খেতে প্রতিদিনের মতো ভাবল সেই গাছটার কথা, যাকে অনেক দিন থেকে সোম ভাবছে কেটে ফেলবে কিনা। কিন্তু মন তাতে কেন সায় দিচ্ছে না? ওটার ভাবগতিক অন্য গাছের মতো নয়। প্রায় 1000 খানেক ক্যাকটাসের আবাদ করেছে সে এই জমিতে। ক্রস ব্রিডিং করেও প্রায় গোটা 50 ধরন তৈরি করেছে সে নিজেই। ওই ক্যাকটাসটা সেরকম কিছু নয়। বলিভিয়া থেকে এক সাহেব তাকে উপহার হিসেবে ডজনখানেক ক্যাকটাসের চারা দিয়েছিল। বিন্যাসে তারা নতুন হলেও দেশীয় ক্যাকটাসেরই জাত ভাই। তার মধ্যেই ছিল হয়তো এই বিরল গাছটি। এটাও এক জাতীয় ক্যাকটাস বলেই সোমের ধারণা। কাটায় পত্রকে আর শেকড়ে ব্যাপ্তিতে তাই মনে হয় যদিও, কিন্তু কোথায় যেন একটা অমিলও আছে যা ধরা যায় না। সোম আগাছা পরিষ্কার করতে গিয়ে ফেলবে করেও অবশেষে কেটে ফেলতে পারেনি। লাল ডগডগে পুরো পাতায় ক্যাকটাসটি তেড়ে ফুঁড়ে উঠছে যেন। লাল রঙের পাতা কোনো গাছের হয় তা সে আগে দেখেনি, তাই ফেলাও হয়নি। বলিভিয়ার সেই ভদ্রলোক মিস্টার জুয়ান মিগুয়েল আরিস্তাইদ এদেশে এসেছিলেন প্লায়োস্টিসিন যুগের পলিভূমিতে ক্যাকটাসের বিবর্তন নিরীক্ষা করতে।
এই জলবায়ুতে আর ভিন্ন ইকোসিস্টেমে উদ্ভিদগুলো কিভাবে অ্যাডাপ্ট করে, এসবের উপর তিনি ঢাউস একখানা বই লিখবার পায়তারা কষছেন। ভারী খুশি হয়েছেন তিনি সোমের এত বড় ক্যাকটাসের কালেকশন দেখে। নিজের উদ্ভাবিত কয়েকটি জাত তাকে দিয়েছে সোমপ্রকাশও। যাবার সময় বারবার মেনি থ্যাঙ্কস সোমপ্রকাশ, দিস ইজ মাই ইমেইল অ্যাড্রেস, মাই সেলুলার ফোন নাম্বার ইজ, বলে আহ্লাদে আটখানা একেবারে। কিন্তু সোমপ্রকাশ তো তার মতো উদ্ভিদপ্রেমী নয়। অবশ্য পত্রপত্রিকায় ইদানিং তার নামে এইসব বিশেষণ জুড়ে দিয়েই ফিচার করছে শিক্ষানবিশ সাংবাদিকেরা। তাদের কৌতূহল অনেক সময় মাত্রা ছাড়িয়ে যায়। আচ্ছা, আপনার যে কেসটা চলছিল সেটা এখন কোন পর্যায়ে? ওই মেয়েটাকে কি আপনি সত্যি সত্যি ভালোবাসতেন? তারা হিউম্যান স্টোরি চায়, বোঝে সোম, কিন্তু কাউকেই তার কিছু বলতে ইচ্ছে করে না। এসবের ঊর্ধ্বে সে এখন। চোখ হারানোই তার একমাত্র বেদনা নয়, হয়তো এই জীবনটাই ছিল তার পরিণতি। সোম সেটাই মেনে নিয়েছে। কেউ তাকে বাধ্য করেনি। অথচ সে হঠাৎই সিদ্ধান্ত নেয়, বন্ধা জমিটুকুতে আর কিছুই যখন ফলে না, তখন ক্যাকটাসের চাষ করলে কেমন হয়। এই করে করে মাঝখানে 15টা বছর কেটে গেছে। আজকের কথা তো নয়। সোমের বাপ ঠাকুরদার পূর্বপুরুষ ছিলেন নবাবী আমলের সামন্ত জমিদার। এই অঞ্চলটা তখন ছিল নিচুর নাবাল। তাঁদের মহল ছিল এখান থেকে 10 মাইল উত্তরে। সেখানে এখন জেলা পরিষদের নতুন ভবন খুলেছে সরকার। ওসবে তার মন নেই। এই 4.5 একরের চড়াই উতরাই ভূমির শক্ত পাথুরে নিষ্প্রাণ মাটিতে নিষ্প্রাণ ক্যাকটাসই তাকে জীবন থেকে ভুলিয়ে রাখে। কিন্তু ভুলতে চাইলেও সব কিছু ভোলা হয়তো এ জীবনে সম্ভব হবে না। ফ্রক পরা ইথিকার ব্যাডমিন্টন খেলার জন্য লাফানো উদম হাঁটু আর কলকল হাসি, যে হাসি যে ইথিকার দৌলতে তার একখানা চোখ চিরতরে নষ্ট হয়ে গেল, তাকে ভোলা সোমের হয়ে ওঠে না। বাড়বাড়ন্ত শহরের ক্রমাগত আগ্রাসনে বিলীন হওয়ার মাঝেও ইথিকাদের বাড়ির সামনের চাতালটি তখনও অক্ষত। সদ্য কিশোরী ইথিকার অস্ফুট স্তনের মোহে নিষ্পিস অস্বস্তি নিয়ে সোম দোতলার চিলেকোঠায় তার সংক্ষিপ্ত প্রকোষ্ঠের জলছাদহীন ভ্যাপসা গরমে প্রতি রাতে ঘুমের ঘোরে কেবল ইথিকার প্রত্যাখ্যানকেই স্বপ্নে দেখত। ইথিকার সাথে তার সে অর্থে কোনো মিলন হয়নি, না স্বপ্নে না বাস্তবে। শুধু তার নির্লোম হাঁটু যখন ব্যাডমিন্টনের স্ম্যাশ শটের বিপরীতে ঝাঁঝালো আকাঙ্ক্ষা তৈরি করত, তখন টিউশনি করে কলেজে পড়াশোনার জন্য শহরে এসে এহেন কষ্ট করাকে তার ঢের মন্দ মনে হতো ক্যাকটাসের চেয়ে, যদি না ইথিকা থাকত। কিন্তু ইথিকা থাকলো না। ভোর রাতে উঠে দাঁত ব্রাশ করতে করতে সূর্যকে স্বাগত জানানো সোমের তখন অভ্যাস হয়ে গিয়েছিল। সেদিনও সে দেখছিল ইথিকার অপুষ্ট স্তনের নিটোল সূর্য কেবল উঠে আসছে আকাশে। নিচতলায় তখন ফুঁপিয়ে কান্নার শব্দ, আর দুমদুম পা ফেলে কারা যেন উঠে আসছে ছাদে। ভোরবেলা মাথাটা ঠিক চট করে কাজ করতে চায় না। সোম তাই কিছু বুঝে ওঠার আগেই দেখল গালাগালি করতে করতে ইথিকার বাড়িওয়ালা বাপ আর তার মামা তাকে চেপে ধরল। ইথিকার দজ্জাল মা তখন সমানে বয়ান করছে কিভাবে ফুসলিয়ে সোম তাদের মেয়ের সর্বনাশ করেছে। এক মুখ পেস্টের ফেনায় তার কথা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু হুঙ্কার ছেড়ে সবাই মিলে তাকে ছাদের মেঝেতে পেড়ে ফেলে। নিচের তলায় অনেক মানুষের ভিড় তখন চেয়ে চেয়ে দেখছিল গলায় ফাঁস পড়া মৃতদেহটির ফ্রকে ঢাকা উদম হাঁটু। আর আক্ষেপ ও আশাভঙ্গের আতিশয্যে একটা পরিপূর্ণ থান ইট দিয়ে কে যেন তার মাথায় মুখে চোখের ওপর অনবরত বাড়ি মারছে। সাদা পেস্টের ফেনার সাথে লাল রক্তের মিশ্রণে মেরুন সূর্যটা জ্বলে ওঠার আগে তখনও সব কিছু চেয়ে চেয়ে দেখে নিচ্ছিল। মা মারা যাবার পর সোমপ্রকাশ একদম একা হয়ে গেলে একবার ভেবেছিল বিষ খাবে কিনা। কিন্তু চোখের যন্ত্রণা তখন এত বেড়ে গিয়েছিল যে সে অপেক্ষা করছিল মৃত্যুটা বুঝি গুটি গুটি পায়ে নিজেই এগিয়ে আসবে, কিন্তু আসেনি। বিদেশি কোনো একটা বিশেষজ্ঞ টিম এসে তার চোখটা ভালো করে দেখে টেকে বলল, এর তো কর্নিয়া গ্রাফটিং করতে হবে। কিন্তু কর্নিয়া তো আর খোলা বাজারে বিক্রি হয় না। দাদারা সব দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় চলে গেছে।
আত্মীয় স্বজন যারাও বা আছে তারা খুনের দায়ে দীর্ঘদিন থানা হাজত দৌড়াদৌড়ি করা সোমকে পরিচয়ই দিতে চাইত না। তাই চিকিৎসকরা তার নিরন্তর মাথা ব্যথার উপসর্গটা সারিয়ে তুলল বটে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিল এই অনবরত জল পড়া। ভাগ্য অবশেষে তার প্রতি এতটাই সুপ্রসন্ন হয়ে উঠেছিল যে অনেক জায়গা জমি বিক্রি করে ইথিকা হত্যা মামলা চালাতে গিয়ে সর্বশান্ত সোমপ্রকাশ হঠাৎ একদিন শুনল মৃত ইথিকার সদ্য পরলোকগত পিতার জবানিতে ওই মৃত্যু বা হত্যা বা আত্মহত্যার রহস্যের সমাধানসূচক ইথিকার একটি ডায়েরি পুলিশ উদ্ধার করতে পারায় বিজ্ঞ আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। কিন্তু আজও সে জানে না ইথিকা তার পেটের অবাঞ্ছিত ভ্রূণটির উৎসপুরুষের কথা সেই ডায়েরিতে লিখে গেছে কিনা। সেটা জানায় কিছু এসে যায় না বলেই আগ্রহটাও নেই। সে কি ইথিকাকে ভালোবেসেছিল? ৩৯-এর সোমপ্রকাশের কাছে সেটা মোটেই গ্রহণযোগ্য উত্তর নয় বটে। তবে ২২-এর সোম পুরোটাই মজে গিয়েছিল হয়তো। যার প্রায়শ্চিত্ত কিংবা হতে পারে প্রতিদিনই তাকে দিয়ে এখন এইসব ছাইপাস করিয়ে নিচ্ছে। একটা ভুলের ক্ষতিপূরণ দিতে আর একটা ভুল, একটা কষ্টের প্রলেপ দিতে আর একটা দুঃখের বীজ সে নিয়তই বপন করে চলছে। নিজেকে এখনো সে ভুল মানুষ ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সূর্যের তেজ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। স্যান্দাও হাতে নিয়ে সোমের এবার কাজে নামার পালা। ভুল মানুষের ভুল জীবনে ত্রুটিপূর্ণ দিনগুলোর রোজনামচা এখন গদ বাঁধা। এই নিম্নাঞ্চলটি একসময় ছিল ঠগী দস্যুদের অভয়ারণ্য। ইংরেজরা তখনও এদেশে আসেনি। পর্তুগিজ মগ জলদস্যুরা তখন ফ্লাইং ডাচম্যানের মতো জলযান নিয়ে এ অঞ্চলে লুটতরাজ করে বেড়াত। তাদের বীর্যের ছাপ এখনও দ্বীপাঞ্চলের কোথাও সরুচোখী অধিবাসীদের মধ্যে পরম্পরায় স্মৃতি রক্ষা করে চলছে। ওই সময় তারা ছড়িয়ে পড়েছিল টাইডাল সুন্দরবন থেকে গোয়া, দমন, দিউ পর্যন্ত। জনশ্রুতি আছে রাজা মন্ত্রহারীর আমলে জলদস্যুতা কিছুটা লোপ পেয়েছিল। তিনি ছিলেন রায়মঙ্গল নদীর মতোই বদমেজাজি। বন্দি ডাকাতদের চোখ ধারালো কিরিচ দিয়ে স্রেফ গেঁথে নিয়ে উপড়ে ফেলা হতো রাজার সম্মুখে। সেই উৎপাটিত চোখ তার শখের চিতা শাবক দিয়ে তিনি ভক্ষণ করাতেন। ঠগীদের নরহত্যার বিদঘুটে পদ্ধতির মতোই তাদের ধন সম্পদ ও সোনাদানা লুকিয়ে রাখার নিয়মটিও ছিল বেশ ভিন্নতর। ওদের ধর্মের যক্ষ কিংবা অজঙের আসন ছিল বেগুনি তারকাখচিত মখমল। তাই দস্যুরা তাদের লুণ্ঠিত ধন সম্পদ কোনো অনুচ্চ টিলার শীর্ষে মাটি চাপা দিয়ে রাখত, আর প্রতীক চিহ্ন হিসেবে সেখানে একটি বেগুনি পাথরের চাই পুঁতে রাখা হতো। মন্ত্রহারীর প্রতাপে তারা অবশেষে অতিষ্ঠ হয়ে যখন নারিকেল জিঞ্জিরা হয়ে ভারত মহাসাগরে তরি ভাসালো, তখন পথিমধ্যে অধিকাংশেরই মহামারীর আকারে দেখা দিয়েছিল স্কারভি। দিল্লির তখতে তাউসের তৎকালীন সভাসদ ঐতিহাসিক সাজিদ জাফরির গ্রন্থে সাজিদি আন্ধারিতে এই কাহিনীর কিয়দংশের উল্লেখ রয়েছে। এর বাইরে আর তেমন কিছুই জানা যায় না। সোমপ্রকাশ কোনোদিন জানতে চেষ্টাও করেনি। যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে তার সেজ কাকা অন্যতম। ইয়াপুরু গোঁফ ছিল সেজ কাকার। ব্রিটিশ আর্মিতে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতায় যখন বোমা পড়ল, কাকার তখন কি দাপট! ছোটবেলায় সোম দেখেছে ভোরবেলা উঠেই তার প্রথম কাজ ছিল নিজের চকচকে বুটখানা আরও পালিশ দিয়ে চকচকে করে নিয়ে পরে ফেলা। এর সঙ্গে থাকতো ক্রস বেল্ট লাগানো ক্যানভাসের খাকি প্যান্ট। যুদ্ধটুদ্ধ কবে শেষ হয়ে গেছে, তবু সেজ কাকার ভাবখানা ছিল এই তো সবে ময়দানে গোড়াদের সাথে ঘোড়া দৌড়ে তবে এলাম টাইপের। সোম ভয়ে তার কাছটিতে ভিড়ত না। সারাক্ষণ হল্লা ঘরে বসে সে ছবির বই দেখত। এই হল্লাঘর নামটিও দিয়েছিলেন সেজ কাকা। বাচ্চারা একটা নির্দিষ্ট ঘরে বসে যাবতীয় দুষ্টুমি করবে, তারা বাইরে যেতে পারবে না, এই ছিল তার আদেশ। অনেকেই তার আদেশ মানত না। ফুলকুদা ছুচুদা তো নয়, এমনকি সেও মাঝে মাঝে। তার কেবল ইচ্ছে করত বাড়ির পেছনের বিল পেরুলেই যে উঁচু টিলামতো জায়গা, অসংখ্য কাটা গাছে আর লজ্জাবতীর বুনো ফুলে ছেয়ে আছে, সেখানে একা একা গিয়ে গাছেরা নিজেদের ভাষায় কি কথা বলা বলি করে তা কান পেতে শোনে। একদিন তন্ময় হয়ে সে মিঠে বাতাসের মধ্যে ছোট ছোট গুল্ম আর উদ্ভিদের কানাকানি শুনছিল। ধিঙ্গি আশ্বাওড়া লজ্জাবতীকে বলছে, আমলজা মাগির ঢং দেখে আর বাঁচি না।
এখনও মাটির সাথে কথা কইছে, অথচ দেখো না রাজ্যের ফুল ফুটিয়ে ছেনালি করছে। ওদিকে কণ্টিকারি বাতাসে দুলতে দুলতে গলা বাড়িয়ে বলল, আর বলো না দিদি, সারা গায়ে বিষের কাঁটা গজিয়ে রেখেছি, তবুও ঢ্যামনা ছাগলগুলোর হাত থেকে রেহাই নেই। আর এমাগির গায়ে এক ফোঁটা শিশির পর্যন্ত পড়েছে কিনা অমনি পাতা বজিয়ে পালা নেড়ে গেলাম গেলাম, মরণ আর কি। শুনে সোম এগিয়ে যায় শতমূলির দিকে। আষ্টে পৃষ্ঠে দতায় জড়িয়ে রাখা কাটা নটে হাঁফ ছেড়ে বলছে, ও ভাই শতমূলি, আর কত, ছাড় না রে ভাই, তোর জন্য যে একটু নড়ে চড়ে হাওয়া খাবো কিংবা হাত পা ছেড়ে একটু আড়মোড়া ভাঙবো তারও জো নেই। হঠাৎ তখন খিলখিল হাসির শব্দ পেয়ে সোম চমকে ওঠে। আরে, গাছেরা হাসতেও জানে নাকি? সে লক্ষ্য স্থির করার জন্য একটু ডান দিকের ঘন ঝোপের দিকে এগিয়ে গেলে চাপা গোঙানি আর ফিসফিস শব্দ শুনতে পায়। সোমের বুক ঢিপ ঢিপ করে। তারই মধ্যে তার কিশোর কৌতূহলী চোখ দেখে ঝোপ নয়, ঝোপের মধ্যে ছেদ্রে শুয়ে আছে অতসিরি, আর তার উপর হুমড়ি খেয়ে পড়ে ব্লাউজ খুলে চুষে চলছে ফুলকুদা। এ মা, ফুলকুদা এত বড় হয়েও দুধু খায়, কিন্তু ওর কোমরটা ওভাবে ওঠানামা করছে কেন? 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 ভাবতে ভাবতে কি এক রহস্য উন্মোচন আর ভীতির আন্দোলনে সোম দৌড় দৌড় দৌড়, হাঁপাতে হাঁপাতে হল্লা ঘরে। জানিস, জানিস ভূতু, আমি না একটা জিনিস দেখেছি। আমি না, এমা ফুলকুদা কি অসভ্য জানিস, ভূতু অতসিদি না তখন কোকাচ্ছিল।